আদালতের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের শরীরে ডিম নিক্ষেপ। জানাবো সামনের পরিকল্পনা কি, জানালো আওয়ামী লীগ। টেলিকম খাতেও সালমান এফ রহমানের থাবা, 7,500 কোটি টাকা লুট। এবং সর্বশেষ জানাবো শেখ মুজিবের ছবি সরানো নিয়ে আলোচনা, বিতর্কের রাজনৈতিক গুরুত্ব কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আদালতের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রের শরীরে ডিম নিক্ষেপ। খুলনা ডুমুরিয়া উপজেলার এক নারীকে অপহরণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে দুপুর 1টার দিকে তাকে আদালতে উঠানোর সময় বিক্ষুব্ধ জনতা নানা স্লোগান দেয় এবং মিছিল করে। এক পর্যায়ে তারা নারায়ণ চন্দ্রের গায়ে ডিম ছুঁড়ে মারে। বেশ কয়েকটি ডিম তার গায়ে লাগে। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তার ডিম নিক্ষেপ করে। এর সময় এ মামলায় আরেক আসামি ইমরান হোসাইনকে আদালতে হাজির করা হলে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, বিয়ে করার কথা বলে ডুমুরি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করে। গত 27 জানুয়ারি রাতে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 28 জানুয়ারি বিকেল 5টায় হাসপাতাল চত্বর থেকে সবার সামনে তাকে অপহরণ করে নিয়ে যায় এজাজের সহযোগীরা। তিনি জানান, বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে ওই রাতে তাকে সোনাডাঙ্গা থানায় হাজির করে অপহরণ হয়নি বলে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। থানা থেকে বের হওয়ার পর আবার তাকে অপহরণ করে ডুমুরিয়ার একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। পরে ডুমুরিয়া থানা পুলিশ উদ্ধার করে ধর্ষণ হয়নি বলে মিথ্যা জবানবন্দি আদায় করে। এসব কাজে এজাজকে সহযোগিতা করেন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। সামনের পরিকল্পনা কি, জানালো আওয়ামী লীগ। দলকে সাংগঠনিক করাই এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য। সে লক্ষ্যে 10 নভেম্বর ঢাকায় গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নূর হোসেন দিবস পালনের ডাক দেয় দলটি। যদিও দলের কর্মী সমর্থকদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি। এরপরও অল্প যে কয়েকজন সেখানে গিয়েছিলেন তারা হামলা ও মারধরের শিকার হয়েছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, এই সরকার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, অথচ তারা নিজেরাই যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট মানুষ সেটি দেখেছে কিভাবে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে। সাম্প্রতিক এই কর্মসূচির মাধ্যমে দলকে সাংগঠনিক করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার, সাধারণ মানুষ ও রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া দেখায় সেটিও বুঝতে চেয়েছে আওয়ামী লীগ। এবার যে অভিজ্ঞতা তাদের হয়েছে সেটি পরিপ্রেক্ষিতে দলটি আগামীর কর্মসূচি গ্রহণ করবে। তবে আপাতত সরকার বিরোধী বড় কোনো কর্মসূচির যাওয়ার পরিকল্পনা দলটি নেই বলে ইঙ্গিত দিয়েছে নেতারা। তিনি বলেন, আত্মগোপনে থাকার পরও আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই আমরা গ্রহণ করব, কিন্তু নেতারা যেখানে আত্মগোপনে সেখানে কর্মীদের দিয়ে কি কর্মসূচি সফল করা যাবে। সাবেক নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল, ফলে কে নেতা বা তারা কোথায় সেটা বড় কথা না। কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতিতে সামনে এগোতে চায় আওয়ামী লীগ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি, আওয়ামী লীগ ফুরিয়ে যাবেও না। আওয়ামী লীগ সচেতনভাবে এখন চুপ আছে। এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না, আমরা একটু নিশ্চুপ আছি, যাতে আমাদের উপর দোষ না আসে। অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয় দলটি এখন সেই অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের ক্ষতি করার জন্য এরা যে মিথ্যা বলে ও ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে সেটা জনগণ বুঝে গেছে। খুব শিগগিরই এদের পতন ঘটবে। টেলিকম খাতেও সালমান এফ রহমানের থাবা, 7,500 কোটি টাকা লুট। গেল 15 বছরের শেখ হাসিনা সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্য হয়ে ওঠে টেলিকম খাত। সালমান এফ রহমান সিন্ডিকেটের প্রভাব বলয়ে বন্দী হয়ে পড়েন কর্মকর্তারা। ব্যাপক অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে লুটে নেওয়া হয় 7,500 কোটি টাকার সুবিধা। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর্স ফোরাম সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। প্রকৃত দরের চেয়ে কম ঘোষণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় এসব অর্থ। প্রাথমিক তদন্তে আইন বহির্ভূতভাবে আইওএফ গঠনের মাধ্যমে রাজস্ব ভাগাভাগিতে অনিয়ম পেয়েছে বিটিআরসি। আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি সহ বিভিন্ন খাতের লাইসেন্স প্রদানে অনিয়ম এবং রাজস্ব ফাঁকির বিষয়ে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদুল বারী বলেন, লভ্যাংশ শেয়ার করা হয় লটারিতে।
এখানে যে একটি গ্যাপ এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, এটি সিরিয়াসলি দেখার আছে। 2015 সালে আইওএফ সিন্ডিকেট গঠনের মাধ্যমে আন্তর্জাতিক কল ব্যবসা দখলে নেয় সালমান এফ রহমানের সিন্ডিকেট। অভিযোগ আসছে ভয়েস কলে নামমাত্র তারিফ নির্ধারণ করার জন্য বিটিআরসি কে বাধ্য করেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। বিষয়টি আমলে নিয়ে তারিফ কাঠামো পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে বিটিআরসি। মেজর জেনারেল ইমদাদ উল বারী বলেন, কল টার্মিনেশন রেট বিশ্বে যেসব দেশে কম তার মধ্যে একটি বাংলাদেশ। তাতে লাভ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের, আর ক্ষতি হচ্ছে সরকারের। লাভ পাচ্ছে না সরকার। এই তারিফটা কতটুকু বৃদ্ধি করা যাবে কিংবা আদৌ করা যাবে কিনা তা যাচাই বাছাই করা দরকার, যা আমরা শুরু করেছি। রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি আইওএফ সিন্ডিকেট মোবাইল অপারেটরদের টাকা ফাঁকি দিয়েছে। বিটিআরসির কাছে এমন অভিযোগ জানিয়েছে অপারেটররা। রবির কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের চিফ শাহিদুল আলম বলেন, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম ইকোসিস্টেম যে স্টেপটা করা হয়েছিল সেটি কিন্তু বিটিআরসির আইএলডিটিএস পলিসি ছিল, সেটির একটি ব্যত্যয় ছিল। সেক্ষেত্রে আমাদের একটি বড় ধরনের লোকসান হয়েছে প্রতি মাসে। আমরা সব অপারেটররা যদি বলি সরকার প্রথম দিকে যদি 100 থেকে 150 কোটি টাকা লোকসান করে, তাহলে আমরাও 70 থেকে 80 কোটি টাকা লোকসান করেছি প্রতি মাসে। আইওএফ সহ টেলিকম খাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে আইএলডিটিএস পলিসি পর্যালোচনা পরামর্শ প্রযুক্তিবিদদের। এ বিষয়ে প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাব্বির বলেন, আমাদের ব্যাংকিং সেক্টরে যে ঘটনা ঘটেছে, হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। আমার মনে হয় এখন একটা সময় এসেছে আমাদের এই পলিসিগুলো, আইএলডিটিএস পলিসি অনেক পুরনো, 2008 সালের পলিসি আজকের বাস্তবতায় পুনর্বিবেচনা করার দাবি রাখে। শেখ মুজিবের ছবি সরানো নিয়ে আলোচনা বিতর্কের রাজনৈতিক গুরুত্ব কি? বঙ্গভবনের দরবার হল থেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের পর আরো অনেকগুলো দপ্তর থেকে তার ছবি সরিয়ে ফেলার খবর পাওয়া গেছে। ছবি সরানোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক মাধ্যমে দেখা গেছে বিভিন্ন আলোচনা এবং তর্ক বিতর্ক। গত সোমবার ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ শেখ মুজিবের ছবি পিছনে টানিয়ে শপথ পাঠ এর সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। ওই দিন দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে দরবার হলে তোলা তার একটি ছবি পোস্ট করে মিস্টার রহমানের ছবি সরিয়ে ফেলার কথা জানান। দরবার হল থেকে 71 পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা 5ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, ক্ষমা প্রার্থী, লেখেন মাহফুজ আলম। এরপর সচিবালয়, বাণিজ্য ও নৌ পরিবহন, স্থানীয় সরকারের মতো কয়েকটি দপ্তর থেকেও ছবি অপসারণের খবর দেখা গেছে স্থানীয় গণমাধ্যমগুলোতে। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে এর আগে থেকেই শেখ মুজিবের ছবি ছিল না বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান। এসব ঘটনার মধ্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি মন্তব্য নতুন করে আলোচনার খোরাক যোগায়। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে মন্তব্য করার কয়েক ঘন্টার মাথায় দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করে নেন মিস্টার রিজভী। প্রথমে তিনি বলেছিলেন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি। পরে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে ভেবেছিলেন উল্লেখ করে এক বিবৃতিতে রিজভী বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্র দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। আইনটি অস্বাভাবিক ব্যতিক্রম। 2001 সালে ক্ষমতায় থাকাকালে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন করে আওয়ামী লীগ। 2002 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সেই আইন রহিত করা হয়। আওয়ামী লীগ সরকারের পরের মেয়াদে 2011 সালের সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে জাতির পিতার প্রতিকৃতি শিরোনামে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়। অনুচ্ছেদটিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতি কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। পরবর্তী সময় উল্লেখিত সকল প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যেত। সঙ্গে দেখা যেত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। 2019 সালে একটি রিটের শুনানি শেষে আদালত কক্ষ জাতির জনকের ছবি টাঙানোর আদেশ জারি করে হাইকোর্ট। বাংলাদেশ সংবিধানে জাতির পিতা সংক্রান্ত অনুচ্ছেদটি অস্বাভাবিক ব্যতিক্রম বলে মনে করেন সিনিয়র আইনজীবী শাহউদ্দিন মালিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।